পড়ছিলাম প্রণয়ের রূপকথা, কলমে ফাতেমা তুজ, পর্ব সংখ্যা 56। ঘরে প্রবেশ মাত্রই নাকে দারুণ এক ঘ্রাণ পৌঁছালো। এই ঘরে দীপ্রর আলাদা ঘ্রাণ পাই কুহু, আগেও পেয়েছে, তবে আজ যেন তীব্রতা বেশি। ও দাঁড়িয়ে যাওয়াতে দীপ্র বলল, মিসেস দেওয়ান, কোলে করে বাকিটা পথ পৌঁছে দেব? কুহু ঘোর ভেঙে হাবলের মতো চাইল। ওর মুখটা ভীষণ শুকনো, যা বাদে পেটে তেমন কিছুই পড়েনি। কি থেকে কি হয়ে গেল ভাবতেই শরীর শিরশির করে উঠল। দীপ্র বুঝি ওর হৃদয়ের সব কথাই বুঝতে পারল। ক্ষুধা পেয়েছে না? বাইরে থেকে কিছু তো খেলি না, কিছু আনতে বলি ওয়েট। দীপ্র বের হতে নিতেই কুহু ডেকে উঠল। দাঁড়ালো দীপ্র, ফিরে বলল, কি? তখন কি বলেছিলেন? কি বলেছি? মিসেস দেওয়ান। তো আমি তো আগে থেকেই দেওয়ান। দীপ্র এবার একটু ভাবুক হওয়ার ভান করলো। কুহু যেহেতু ওর থেকে উচ্চতায় বেশ অনেকটা ছোট, তাই খানিকটা ঝুঁকে চোখের বরাবর চোখ রাখলো। কি শুনতে চাচ্ছিস কুহু? কিভাবে ডাকবো বল? বেবি, জান নাকি সোনা পাখি? এবার কুহুর চোখগুলো বড় বড় হয়ে গেল। ও তো এসব বোঝাতে চায়নি। ও দ্রুতই পেছন ফিরে নিল। দীপ্র হেসে বলল, আমি ডাকলে তুই সহ্য করতে পারবি না কুহু, তাই যতটুকু সুযোগ দিচ্ছি নিয়ে নে। পরে ওর কথাটা পূরণ হওয়ার আগেই দরজার কাছে একটি ছায়া পড়ল। দীপ্র থেমে গেল। টান টান হয়ে দাঁড়াতেই দেখলো আয়নার প্রবেশ ঘটেছে। কোনো রকম অনুমতি ছাড়াই সে প্রবেশ করেছে ঘরে। দীপ্র নিজেকে নরম রাখতে পারল না, কঠিন সুরে বলে উঠল, ঘরে প্রবেশের আগে অনুমতির দরকার হয় আয়না, এটা ভদ্রতা। আয়নার গলায় কান্না এসে জমেছে। ও সহসাই বলে উঠল, ভদ্রতা? ভদ্রতা মাই ফুট। মেয়েটার আচরণ যে স্বাভাবিক নয় তা ভালোই বুঝলো দীপ্র। চোখ মুখ কঠোর রেখেই বলল, ঘরে যায় না, কোনো রকম অভদ্রতা চাইছি না। এবার ওর দু চোখ থেকে পানি নেমে এলো। কুহুর দিকে চেয়ে বলল, ভদ্রতা করতে গিয়েই তো সবটা হারালাম আমি। আমার থেকে সবটা কেড়ে নিল কুহু, সবটা কেড়ে নিল। কুহুর হৃদয়ে ভয় ছিল, খানিকটা দমনও ছিল। তবে এই দমনা কাটিয়ে সম্পর্কটিতে হ্যাঁ বলেছে সে। কিছুটা অপরাধবোধ কাজ করেছে। আয়নার মুখশ্রী দেখে তা আরও বেড়ে গেল। আয়না কুহুর বরাবর এসে বলল, তোকে বলেছিলাম কুহু, তুই শুনলি না আমার কথা। দীপ্রভ্রু কুঞ্চিত করে তাকালো। ও এবার বাদ সাজলো। কুহুর বরাবর এসে বলল, কুহু, এখন তোর শুধু কাজিন নেই আয়না, ও আমার স্ত্রী। আর তোর হাতের সাহায্যে থামিয়ে দিল আয়না। দীপ্র থামলো, বোঝার চেষ্টা করলো। আয়না চোখের পানি মুছে নিয়ে চাইলো দীপ্রর দিকে। দীপ্রর চোখে কোনো ব্যথা নেই, অনুভূতি নেই। আয়নার কান্নাটা বেড়ে গেল। হুট করে ঝাঁপিয়ে পড়লো দীপ্রর বুকে। কুহু পিছিয়ে গেল দুপা। দীপ্র দু হাতে আয়নাকে সরালো। কি হচ্ছে কি আয়না? মাথা গেছে তোর? হ্যাঁ গেছে, মাথা গেছে আমার। তুমি তো বুঝতে আমি তোমায় পছন্দ করতে শুরু করেছি। তুমি তো জানতে সবটা। তবে তবে কেন করলে এমনটা? কেন করলে এমনটা? আয়না চেঁচিয়ে উঠল। কুহু পিছিয়ে গিয়ে একদম দেয়ালের সাথে মিশে রইল। ওর কেমন একটা অনুভূতি হচ্ছে, খারাপ লাগা, একই সাথে ভয়ও হচ্ছে। এই অনুভূতি বিরল। দীপ্র আয়নার মাথায় হাত রাখলো। আয়না, আমার কথা শোন তুই। কোনো কথা শুনবো না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোমাকে চাই, তোমাকে চাই আমি। দীপ্র চাইলো কুহুর দিকে। মেয়েটি এলোমেলো, আয়ানাও পাগল পাগল। দীপ্র আবারও বলল, আয়ানা, এমন অবুঝের মতো করে কেউ বল? তুই বোঝার চেষ্টা কর প্লিজ। আয়না কাঁদতে লাগলো, পিছিয়ে গিয়ে নিজের চুল টেনে ধরলো। নিজেকে দোষ দিয়ে বলল, আমি দেখতে খারাপ? বলো খারাপ আমি? তবে কেন চাইলে না আমায়? কেন চাইলে না আমায়? দীপ্র নিজেও অসহায় বোধ করলো। আয়নার বদলে অন্য কোনো মেয়ে হলে সমস্যা হতো না, সামলে নিত পরিস্থিতি। কিন্তু আয়না, আয়না তো ওর বোন হয়, স্নেহের, আদরের। কান্না নিয়েই কক্ষ থেকে বের হলো আয়না। দীপ্র চাইলো কুহুর দিকে। কুহু কেমন একটা হয়ে আছে। দীপ্র ফোঁস করে দম ফেললো, এগিয়ে এলো কুহুর কাছে। হাত বাড়িয়ে বাহু স্পর্শ করতেই ঘোর ভেঙে বেরিয়ে এলো কুহু। দীপ্র বলল, ঠিক আছিস? আছি। আছি বলে খুব একটা সময় পেল না কুহু। নিচ থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে এলো, মায়ের গলা। কুহু চাইলো দীপ্রর দিকে। দীপ্রর গাল ছুঁয়ে বলল, সব ঠিক আছে, একদম ভয় পাওয়া যাবে না। ঠিক আছে। ওরা নিচে এসে দেখলো ববিতা এসেছেন। নারীটি উন্মাদ হয়ে আছে। কুহু আসা মাত্রই চর বসাতে গিয়েছিলেন, তবে পারলেন না দীপ্রর হস্তক্ষেপে। চাচি, ওকে মেরে লাভ কি? দীপ্র, আমি আমার মেয়ের সাথে বুঝবো, তুমি এখানে আসবে না। আসবো চাচি, কুহু তোমার মেয়ে হলেও এখন আমার বউ। একঘর লোকের সামনে কথাটা বলল দীপ্র। কুহুর দু চোখ বেয়ে পানি নেমে যাচ্ছে।
ববিতা মেয়ের দিকে চাইলেন, তারপর চাইলেন দীপ্রর দিকে। বললেন, এসব কি নাটক, কি নাটক এসব? ওর বাবা নেই বলে যা ইচ্ছে করবে তোমরা। বিয়ের আয়োজন করাবে, তারপর বিয়ে ভেঙে দেবে, আবার না জানিয়ে বিয়ে করবে। তোমরা কি পেয়েছো আমাদের? দীপ্র জবাব সাজাতে পারল না। কুহুর ভারী অসহায় লাগছে, তবে চোখ তুলে চাইতেও পারছে না। বৃদ্ধা এখানেই উপস্থিত। ববিতা ছুটে গেলেন শাশুড়ির নিকট। আম্মা, আর কত সইতে হবে বলেন? অপমান অপদস্থ হওয়ার পরও আমি চুপ ছিলাম, কিছুই তো করিনি। একসাথে সংসার করে চলেছি, সব সয়ে যাচ্ছি, অথচ প্রতিবার আমাদের সাথে এমন হচ্ছে। আজ আমার স্বামী নেই বলে যে যেভাবে পারবে নাচাবে, তা আমি মানব না, একদমই মানব না। বৃদ্ধা নিজেও কথা খুঁজে পেলেন না। চেঁচামেচি পেয়ে নিচতলায় এসেছেন আবিদাও। তিনি এসে শেষ কথাগুলো শুনলেন। আয়না ঘরে দরজা দিয়ে আছে, কেঁদে চলেছে সমানে। মেয়েটির এমন রূপ তিনি নিতে পারছেন না। ভীষণ রাগ হচ্ছে। তার উপর এসব কথা শুনে সেই রাগের আগুনে ঘি পড়ল যেন। তিনি জ্বলে উঠলেন। এসব ইমোশনাল খেলা বন্ধ করো ববিতা। তোমার মেয়ে এতদিন খেলেছে, আর আজ তুমিও শুরু করলে। ববিতা জল ভরা চোখে চাইলেন, কিছু বুঝলেন না। দীপ্র বোধ করে বুঝতে পারল, তাই বাধা দিতে চাইল। চাচি, আর কোনো ঝামেলা নয়, একটুও না। আমি কোনো বাধা শুনবো না দীপ্র, আমার আর কোনো পিছুটান নেই। চাচি, কি লুকাতে চাইছিস দীপ্র? মেঝো আপাকে বলতে দে। দীপ্রকে আটকালেন ববিতা। দীপ্র তবু শুনল না। আবিদার দিকে এগিয়ে বলল, চাচি, রিকোয়েস্ট করছি। ববিতা এবার আরও জোর দিলেন। এগিয়ে এসে বললেন, আমার মেয়ে ইমোশনাল খেলেছে, কি বোঝাতে চাইছো সেটা নিজের মেয়েকেই জিজ্ঞেস করো। ববিতা চাইলেন মেয়ের দিকে। কুহু মুখ দিয়ে একটা রাও করছে না, পাথর হয়ে আছে। দীপ্র বুঝলো আজ আর রক্ষে নেই, কিছু করারও নেই। ও এসে দাঁড়ালো কুহুর পাশে। আবিদা এবার মুখ খুললেন। কুহুর দিকে দৃষ্টি রেখে বললেন, বিয়েটা দীপ্র নয়, তোমার এই গুণমতী ভোলা ভালা মেয়ের জন্যই ভেঙেছে। ববিতা বুঝলেন না উপস্থিত বাকি সদস্যরাও। কারো কোনো কথা নেই, সবাই থেমে আছে। আবিদা তিরস্কার করে বললেন, কুহু তো বিয়ের দিন পালাতে চাইছিল, জিজ্ঞেস করো আমি মিথ্যা বলছি কিনা। পুরো বসার ঘরে বিস্ফোরণ হলো কথাটা। কুহু চোখ থেকে একটা বিন্দু জল নেমে গেল। ববিতা মেয়ের নিকট আসলেন। অবিশ্বাস ভরা কণ্ঠে শুধালেন, এসব কি কুহু? কুহু চাইল মায়ের দিকে। মমতাময়ী মা, দু চোখে ঘুম না হওয়ার ছাপ, শরীর জুড়ে ক্লান্তি, ব্যথা অন্তরে। মায়ের চোখের দিকে চেয়ে কুহু আর কথা বলতে পারল না। ববিতার দু চোখে অবিশ্বাস, বুকের ভেতর হাহাকার। কুহু ছোট করে ডাকল, মা। চুপ, একদম চুপ। এই মুখে মা ডাকবি না আমায়, একদমই ডাকবি না বলে চিৎকার করে উঠলেন তিনি। কুহু আবারও ডাকল, মা। ববিতা ঘৃণা ভরা চোখে চাইলেন। দীপ্র পরিস্থিতি সামাল দিতে বলল, চাচি, কথাটা শোনো। তিনি শুনলেন না একটাও শব্দ। ভীষণ ঘৃণা হচ্ছে নিজের উপর, নিজের গর্ভের উপর। লজ্জা হচ্ছে, এতগুলো মানুষের সামনে নিজেকে ছোট মনে হচ্ছে। তিনি আর দাঁড়াতে পারলেন না, ছুটে পালালেন নিজের ঘরে। তার পেছন পেছন ছুটে গেল কণাও। কান্না তার দু চোখ জোরে। কুহু এবার শব্দ করে কেঁদে ফেলল। দীপ্র খুব অসহায় অনুভব করছে। ও চাইল কুহুর দিকে, কিন্তু সান্ত্বনা দেওয়ার ভাষা পেল না।